বিসমিল্লাহির রহমানির রহিম। এই বছরের প্রথম বরবটি, আলহামদুলিল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। বলছিল পয়সা দিয়া লেবু লয়ে যেতে ব্যস্ত হিয়ার পরে তার লেবু হয় না আমার। এই যে লেবু গাছ, তারপরে এই যে এই কথা বলার 2 বছর পরে গিয়া কটা লেবু ধরছিল। এখন দেখেন অবস্থা, গাছ কি আর দেখতেই তো পাইতেছেন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটি শুরু করেছি সকাল থেকে, সকালবেলা নাস্তা বানানোর পর্ব থেকে আজকের ব্লগটি শুরু করেছি। যদিও নাস্তা বানানোর একদম শেষ মুহূর্তে একটু শেয়ার করেছি, নাস্তা বানানোর আগেও কিন্তু অনেক কাজ থাকে, কিচেন ক্লিনিং করতে হয়, তারপর ঘর দরজা পরিষ্কার করতে হয়। তো এই তো গরম গরম রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো আগের দিন রাত্রে ডাল রান্না করে রেখেছিলাম, ডাল দিয়ে সবাইকে রুটি বানিয়ে দিলাম, খেলো। তো নাস্তার পর্ব শেষ করে এখন চলে যাব আমাদের জমিতে। তো কিছু শাকসবজি তুলে আনবো, দেখা যাক কি শাকসবজি তুলে আনি। তো এদিকে পুঁই শাকের ক্ষেতটাতে দেখছিলাম যে একদম তো কোনো বৃষ্টি নেই, একদম খরা, মাটি যেন শুকিয়ে পাথর হয়ে রয়েছে এরকম লাগে। তো পুঁই শাকগুলো কি একদম হয়ে গেছে, বাতি হয়ে গেছে। তো পুঁই শাকগুলোও কিন্তু খেয়ে ফেলতে হবে। তো আজকে প্রথম আমাদের গাছ থেকে বরবটি তুলতেছি। তো এই বছর এই পর্যন্ত মনে হয় যে বরবটির বীজ 5-6 বারের মতন লাগানো হয়েছে। তো চারা ওঠে না, তারপর ও চারা গজালে উঠলেও মরে যায়। এত খরা, এত রোদ, কিভাবে বাঁচবে? তো প্রতিদিন সকাল বিকাল পানি দিতে 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 অবশেষে আজকে প্রথম কয়েকটা বরবটি তুললাম। তো আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়ি থেকে বেড়ায় এসে এই ক্ষেতে আজকে 2 দিন পরে গেলাম আর কি। ওই ক্ষেতের মধ্যে কয়েকদিন ধরে যাওয়া হয় নাই। তো গিয়ে দেখি যে মাশাল্লাহ একটা কুমড়া হয়েছে, কিন্তু হইলে কি হবে, কুমড়ার মধ্যে ভোমরায় ঘাই দিয়ে একদম নষ্ট করে ফেলে। এই তো আমি খুঁজে খুঁজে আরও কয়েকটা বরবটি তুলে নিতেছি। আর এই যে দেখেন লাউয়ের অবস্থা, এমনি তো প্রচণ্ড খরা, কোনো বৃষ্টি নাই, তার উপরে আবার লাউয়ের করার মধ্যে ভোমরায় গায়ে দিয়ে একদম নষ্ট করে ফেলছে। আবার এদিকে কয়েকটা বরবটি একদম শুকিয়ে গিয়েছিল, তো আমি ওইগুলোও নিয়ে নিচ্ছিলাম। বীজগুলো বরবটিটা খুলে বীজগুলো নিয়ে বরবটির ইয়েটা ফেলে দিব। তো আমি আরও কতগুলো বরবটি তুলে নিচ্ছি পুরো ক্ষেত থেকে খুঁজে খুঁজে। দেখেন পেঁপে গাছগুলো মরে যাচ্ছে। তো একটা গাছে একটা পেঁপে, তাও আবার গাছগুলো মরে যাইতেছে। তো এমনও সময় ছিল এই উঁচু জায়গাটা ভরা 10-12টা পেঁপে গাছ ছিল, অনেক অনেক পেঁপে হইতো। এক একটা গাছে মনে হয় যে 100, 200, 250, 300 পেঁপে হয়েছে। তো এর মধ্যে অনেক পেঁপে সবজি খাইছি, কাঁচা অবস্থায় বিক্রি করে দিছি। আবার প্রতিদিন 2টা-3টা করে বড় বড় পাকা পেঁপে কেটে কেটে খাইছি। এই গরমের দিনে প্রতিদিন আগে পেঁপে খেতাম। তো এখন কোনো পেঁপে গাছই নাই, একটা আছে, তাও আত্মরা। তো সেটার মধ্যে আবার একটা হয়েছে। আর এদিকে আমার ছাদের উপরে চলে আসছি ক্ষেত থেকে লুব্বা নিয়ে। তো এখন ছাদের উপরে এসে দেখতেছি একদম লেবু গাছটা একদম শুকিয়ে খড়কুটা হয়ে গেছে। আর এদিকে মাশাল্লাহ দেখেন আমাদের কাঁঠাল গাছে, আমার কাঁঠাল গাছে এই বছর 2টা কাঁঠাল হয়েছে। গত বছর গেল বছর গ্রীষ্মকালে আমাদের এই গাছটাতে প্রথমবার কাঁঠাল আসছিল। তো এই গাছগুলো কিন্তু বেশি আগের লাগানো না, 7-8 বছর আগের গাছ লাগানো। তো গত বছর প্রথম একটা কাঁঠাল হয়েছিল। তো এই বছর মাশাল্লাহ 2টা কাঁঠাল হয়েছে। আর এই যে আম কেটে বাড়ি থেকে আম নিয়ে আসছিলাম, কাঁচা আম। তো সেই আম কেটে আমের ফলি দিয়ে রাখছি। তো ফ্রিজের মধ্যে কাঁচা আম রাখলে দেখা যায় যে ফ্রিজটা তো আমাদের ফ্রিজটা অনেক ছোট, তো অন্য কিছু রাখার জায়গা থাকে না। আর আমের ফলির ডাল কিন্তু খুবই মজা, একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে, যারা না খেয়েছেন তারা বুঝবেন না। তো আম শুকিয়ে রোদের মধ্যে তারপর ওটাকে রেখে দিলে ওটাকে ফলি বলে আর কি আমাদের দিকে। তো আমের ফলির আচারও কিন্তু খুব মজা হয়। তো এদিকে
আমি এই শাক সবজি সব কিছু হচ্ছে কেটে ধুয়ে এখন হচ্ছে রান্না বসিয়ে দিতেছি। আর এই শাকগুলো বাছতে আমার অনেক অনেক সময় লেগে গিয়েছিল। তো আমি এই শাক 8:30 বাজে নিয়ে বসছি, আর 10:30 পর্যন্ত আমি শাকই শুধু বাছছি। এই কারণ হচ্ছে এই শাকের যে ফুলটা, ওই ফুলের মধ্যে হচ্ছে বাতি হয়ে কবে থেকে বলতেছি খাবো খাবো, কিন্তু অন্য কিছু রান্না করি আর শাক আর আলসামো করে রান্না করা হয় না। তো আলসামি করতে করতে দেখা গেছে যে শাকের মধ্যে বীজ হয়ে গেছে। তো এই বীজ হচ্ছে প্রতিটা শাকের ফুলের মাথা থেকে হচ্ছে আপনার বীজগুলোকে ফেলে, চিমড়ি দিয়ে হচ্ছে বীজগুলোকে ফেলে শাকগুলোকে হচ্ছে কাটতে হয়েছে, বেছে নিতে হয়েছে। এই জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল। তো আমি ওইদিকে শাকও বাছতেছিলাম, আবার এদিকে হচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। আবার একদমই গ্যাস ছিল না, তো গ্যাসের এত যন্ত্রণা, তো সেটা হচ্ছে কি আর বলবো। এই অল্প গ্যাসের মধ্যেই হচ্ছে মাছগুলো ভেজে নিছি, তারপর বরবটি আর আলু কিছুক্ষণ ভেজে এখন আবার এলপি গ্যাসের মধ্যে, সিলিন্ডার গ্যাসের মধ্যে চলে আসছি। নিয়ে কি করব, কারণ ওখানে হচ্ছে হবে না, সবজি শক্ত হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। তো এখানে আমি ভাবলাম যে ভালো করে বরবটিগুলোকে না ভেজে হালকা ভেজেই হচ্ছে কষিয়ে বসাই দিই। তো এই জন্য হাঁড়ির মধ্যে তেল, পেঁয়াজ কুচি, হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভাজা বরবটিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে এখন তরকারিটা বসিয়ে দিব। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, যারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার দেখানো ব্লগ যদি আপনাদের কোথাও না কোথাও একটু ভালো লাগে, তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কোন দৃশ্যটা আপনাদের কাছে দেখতে বেশি ভালো লেগেছে। তো এদিকে আমি বরবটির মধ্যে ঝোল দিয়ে দিছিলাম, তো এখন হচ্ছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাছগুলো দিয়ে তারপর ভালো করে হচ্ছে বলক তুলে রান্না করে নিব। আর যে নুন্না শাকগুলো আজকে তুলছি, এই শাকগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগে। তো এই নুন্না শাকগুলো হচ্ছে আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব। তো এই শাকগুলো দেখতে এত সুন্দর, মানে রোদের মধ্যে একদম চকচক চকচক করে। তো নুন্না শাকটা রান্না করার জন্য আমি অনেকটা পরিমাণে তেল দিছি, যেহেতু অনেকগুলো শাকই। তো টাকি মাছ দিয়ে হচ্ছে ভেঙে রান্না করব। তো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা করে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে হচ্ছে ভালো করে ঢেকে মাছগুলো একদম সুন্দর করে সিদ্ধ করে মাছগুলো নামিয়ে নিব। তারপর মাছ থেকে হচ্ছে কাটা বেছে তারপর পরে মাছগুলো দিব। আর এখন হচ্ছে মাছগুলো নামিয়ে শাকগুলো দিব। যেহেতু শাক অনেকগুলো ছিল, হাঁড়ির মধ্যে হচ্ছে আটতেছিল না, এই জন্য হচ্ছে আমি চেপে চেপে দিয়ে হচ্ছে অর্ধেকটা পরিমাণে দিয়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে দিয়ে পুরোটা রান্না করে নিছি। আর শাকের নিচ থেকেই অনেকটা পরিমাণে পানি উঠছে। এই শাক কিন্তু অনেক উপকারী একটা শাক, খেতে একটু টকটক লাগে, হালকা টকটক লাগে, খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি মাছগুলো কাটা বেছে এখন মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি শাকটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে আর 4-5 মিনিট হচ্ছে জাল করে নিব। তো টাকি মাছ দিয়ে নুন্না শাক রান্না করার পর ভাত রান্না করে নিয়েছি। তারপরে তো কিচেন ক্লিনিং করে তারপর গোসল করে যখন নামাজ পড়ে এখন ভাত খেতে বসছি। তো আজকে নুন্না শাকটা দিয়ে হচ্ছে কামরিঙ্গা মরিচ দিয়ে হচ্ছে ভাত খেলাম। তো মানে শাকের মধ্যে একদম শুকনো মরিচ একদম কম দিছি। আর এই শাকটা যেহেতু একটু টকটক লাগে, তো এই জন্য মরিচ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে। জানি না আপনারা কখনো এই শাক খেয়েছেন কিনা, তো আপুরা কমেন্ট করে জানাবেন আপনারা এই শাক কীভাবে রান্না করেন। তো আমরা তো শুটকি দিয়েও রান্না করি, আর বেশিরভাগ দেখা যায় যে মাছ দিয়ে এরকম করে ভেঙে ভেঙে রান্না করে, আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে। এই শাকের অনেক মানে উপকারিতা আছে। এই শাকটা যদি লাল কালার হতো, ফুলের পাতার রঙগুলো যদি লাল হতো, তখন মানে মনে হতো যেন পুরো একটা গোলাপ ফুলের মতন, এত সুন্দর এই শাকের পাপড়িগুলা। তো যাই হোক, আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকি। কথা হবে আবার নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।